রাতের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলায় 4 শিশুসহ অন্তত 22 জন নিহত হয়েছেন। হামাসের দাবি, এসব হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে ইসরায়েল। এদিকে তেল আবিব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যুক্তরাষ্ট্র হামাসকে নিরস্ত্র করতে ব্যর্থ হলে পুনরায় যুদ্ধ শুরু হবে উপত্যকায়। যুদ্ধ বন্ধে প্রস্তাবিত শান্তি চুক্তির সংঘাত অবসানের চূড়ান্ত প্রস্তাব নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিমা দেশগুলোর দাবি, কিয়েভের সঙ্গে আলোচনার মাধ্যমে এই প্রস্তাবে পরিবর্তন আনা প্রয়োজন। G20 সম্মেলনের ফাঁকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় এই সিদ্ধান্ত নেয় ইউরোপীয় নেতারা। এদিকে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই অব্যাহত রয়েছে দুদেশের পাল্টাপাল্টি হামলা। নির্বাচনের আগে অনলাইন প্রতারণার সেন্টারগুলোয় ব্যাপক অভিযান চালাচ্ছে জান্তা বাহিনী। চলমান অভিযানে গুড়িয়ে দেওয়া হয়েছে প্রায় 200 ভবন। জব্দ করা হয়েছে প্রতারণার কাজে ব্যবহৃত 2500-এর বেশি কম্পিউটার, 22,000 মোবাইল ফোন। আটক করা হয়েছে চীন, ইন্দোনেশিয়া সহ 22টি দেশের 1000-এর বেশি নাগরিককে। এদিকে 13 দিনে বিভিন্ন অঞ্চলে জান্তা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাতে শতাধিক সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পার্লামেন্ট পুনর্বহালের জোর দাবি তুলেছেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। কাঠমান্ডুতে কমিউনিস্ট পার্টির সমাবেশে যোগ দিয়ে তিনি দেশটির প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করার আহ্বান জানান। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে ওলির দেয়া এই বক্তব্য দেশটিতে নতুন সংকট সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এবার শুনবেন বিস্তারিত। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় গাজায় বাড়ছে হতাহতের সংখ্যা। শনিবার গাজা সিটির রিমাল, তুফা, সুজাইয়া ও নুসাইরাত শরণার্থী শিবিরে আক্রমণ করে ইসরায়েলি বাহিনী। দেইর আল বালাতে একটি বাসভবনে আঘাত হানে ক্ষেপণাস্ত্র, নিহত হয় 4 শিশু। জাবালিয়া, বুরেইজ ও খান ইউনিসের পূর্বাংশেও হামলায় বহু মানুষ আহত হয়েছেন। হামলার বেশিরভাগই চালানো হয়েছে কোনো সতর্কতা ছাড়া। তথাকথিত ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগেও ফিলিস্তিনিদের উপর গুলি ছুড়ছে নেতানিয়াহুর সেনারা। ইসরায়েলের দাবি, ইয়েলো লাইন অমান্য করে তাদের উপর হামলা চালিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা। পাল্টা জবাবে রাফা অঞ্চলে 3 যোদ্ধাকে হত্যা করে তারা। এদিকে হামাস বলছে, ইসরায়েল ইয়েলো লাইন অতিক্রম করে পশ্চিম মুখে অগ্রসর হয়েছে, যা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের জরুরি হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছে হামাস। এভাবে চলতে থাকলে যুদ্ধবিরতি ভেঙে পড়বে বলে সতর্ক করেছে তারা। যুদ্ধবিরতি চুক্তির এই ভঙ্গুর দশায় ইসরায়েলি নেতারা বলছেন, যুক্তরাষ্ট্র যদি হামাসকে নিরস্ত্র করতে ব্যর্থ হয় তবে আবারও অভিযান শুরু করতে পারে তেল আবিব। যদিও যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহার ও হামাসের নিরস্ত্রীকরণের কথা বলা আছে, তবে বাস্তবে টানা 6 সপ্তাহ ধরে হামলা থামেনি। এই অবস্থায় গাজায় বন্যা, পয়ঃনিষ্কাশন সংকট ও খাদ্য সংকটে 7 লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে। এর মধ্যে নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের মুখোমুখি হয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি গণহত্যায় অর্থায়নের অভিযোগ করেন। বলেন, নিউ ইয়র্কের করদাতারা তাদের অর্থ স্থানীয় সংকট সমাধানে দেখতে চায়, অথচ তা গাজায় যুদ্ধ চালানোর পেছনে ব্যয় হচ্ছে। মামদানি বলেন, ট্রাম্প শান্তি আনার চেষ্টার কথা বললেও আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন এখনও থামেনি। পশ্চিমা দেশগুলো যখন যুদ্ধ থামাতে ব্যস্ত, তখন ইউক্রেন জুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। কিয়ারসন, দিনিপ্রো, ওডেসা সহ ইউক্রেনের পূর্ব দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় রাশিয়ার হামলায় আবাসিক ভবন, বিদ্যুৎ কেন্দ্র ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। কিয়েভ জানায়, কয়েকটি শাহেদ ড্রোন ভূপাতিত করা হলেও কিছু তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ঢুকে পড়ে, ফলে বাড়ছে হতাহতের সংখ্যা। সীমান্ত জুড়ে আর্টিলারি গোলাবর্ষণও অব্যাহত রয়েছে উভয় পক্ষের। শীতের আগমনে রুশ বাহিনী কিয়েভের জ্বালানি স্থাপনাগুলোকে প্রধান টার্গেট করায় বহু এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। একই দিন 5টি রুশ অঞ্চল, ক্রিমিয়া ও কৃষ্ণ সাগরের আকাশে 33টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এদিকে শান্তি আলোচনায় মার্কিন সমর্থিত প্রস্তাব ঢেউ তুলেছে কূটনৈতিক অঙ্গনে। কিয়েভের মতে সার্বভৌমত্ব ও ন্যায় বিচার নিশ্চিত না হলে কোনো শান্তি দীর্ঘস্থায়ী হবে না। ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের দাবি মার্কিন রুশ প্রস্তাব নতুন শান্তি আলোচনার ভিত্তি হতে পারে, কিন্তু এতে এখনও অনেক পরিমার্জনা প্রয়োজন। এদিকে শুরুতে সময় বেঁধে দিয়ে চাপ সৃষ্টি করলেও এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায় ভিন্ন সুর। শনিবার সাংবাদিকদের তিনি বলেন, প্রস্তাবিত শান্তি চুক্তি চূড়ান্ত প্রস্তাব নয়, তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইঙ্গিত দিয়েছেন কিয়েভ এই পরিকল্পনা নাকচ করলে রুশ বাহিনী আরও অগ্রসর হবে। G20 সম্মেলনের ফাঁকে ইউক্রেন ইস্যুতে বৈঠকে বসেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান প্রেসিডেন্ট ফ্রিডরিক মেজ। এ সময় যে কোনো সমাধানই কিয়েভকে সম্পৃক্ত করার পাশাপাশি ইউক্রেনের সার্বভৌমত্ব নিশ্চিতের উপর জোর দেন তারা। পরবর্তীতে G7 ভুক্ত দেশগুলোর সঙ্গেও বৈঠক করেন তারা। এদিকে ইউক্রেনের পরবর্তী পদক্ষেপ ও শান্তি চুক্তির ভবিষ্যৎ নির্ধারণে ইউরোপীয় নেতাদের সঙ্গে একের পর এক বৈঠক করছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই বিষয়ে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছেন এক ইউক্রেনীয় কর্মকর্তা। মিয়ানমারের মিয়াওদ্দি শহরের বিতর্কিত কেকে পার্ক স্ক্যাম সেন্টার কম্পাউন্ডে ব্যাপক অভিযান চালিয়েছে জান্তা বাহিনী। গুড়িয়ে দিয়েছে প্রতারণার কাজে ব্যবহৃত ১৮০টির বেশি ভবন। জব্দ করা হয় ২,৬৫৩টি কম্পিউটার ও প্রায় ২২,০০০ মোবাইল ফোন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী অভিযানে ইন্দোনেশিয়া, চীন, ইথিওপিয়া সহ ২২টি দেশের ১,০০০-এর বেশি নাগরিককে আটক করা হয়, যাদের অনেকের বিরুদ্ধে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর আগে গত মঙ্গলবার মিয়ানমারের সেনাপ্রধান মিং অং হ্লাইংয়ের নির্দেশে মানব পাচার ও অনলাইন প্রতারণা চক্রের প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত সীমান্ত শহর মিয়াওদ্দিতে অভিযান শুরু হয়। যৌথ এ অভিযানে অংশ নেয় দেশটির সামরিক বাহিনী ও কারেন ন্যাশনাল আর্মি। স্ক্যাম সেন্টারগুলো এশিয়া, আফ্রিকা, চীন, ভারত সহ বহু দেশের মানুষকে চাকরির লোভ দেখিয়ে মিয়ানমার সীমান্তে নেয়ার পর তাদের আটকে রেখে প্রতারণার কাজ করতে বাধ্য করত বলে অভিযোগ রয়েছে। কেউ এই কাজে অস্বীকৃতি জানালে চালানো হতো অমানবিক নির্যাতন। ইনভেস্টমেন্ট স্ক্যাম, মানি লন্ডারিং, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ভুয়া কাস্টমার সার্ভিসের মতো প্রতারণার বিশাল নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছিল এসব সেন্টারে। এখানে প্রতারণার মাধ্যমে বছরে বিলিয়ন ডলার অর্থ হাতিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে। এদিকে মিয়ানমারের জাতীয় নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে অভ্যন্তরীণ সংঘাত। জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর লড়াইয়ের মাত্রাও বেড়েছে। মিয়ানমারের চীন অঙ্গরাজ্য সাগাইং ও মাগোয়ে অঞ্চলের সীমান্ত জুড়ে গত ৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১৩ দিনের লড়াইয়ে শতাধিক সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জান্তা বাহিনীর সঙ্গে যুদ্ধে চীন রাজ্যের টেদিম টাউনশিপে অবস্থিত গুরুত্বপূর্ণ কেনেডি পিক সামরিক ঘাঁটি পুনর্দখলের দাবি করেছে চীন ব্রাদারহুড অ্যালায়েন্স। কৌশলগত গুরুত্বপূর্ণ এই ঘাঁটি ২০২৩ সালে প্রথম দখল করেছিল তারা। ২০২৫ সালে জান্তা সেনারা পুনরায় এর নিয়ন্ত্রণ নেয়। মিয়ানমারের রাখাইন রাজ্যেও জান্তা ও আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। কিয়াওকফিউ এলাকার একটি গ্রাম দখলকে কেন্দ্র করে চলমান লড়াইয়ে আরাকান আর্মি কৌশলগতভাবে এগিয়ে রয়েছে বলে জানিয়েছে সামরিক সূত্র। স্থানীয় সময় শনিবার কাঠমান্ডুর সমাবেশটি ছিল কেপি শর্মা ওলির ক্ষমতাচ্যুতির পর প্রথম উল্লেখযোগ্য শক্তি প্রদর্শন। লাল পতাকায় ছেয়ে যাওয়া ভিড়ের সামনে তিনি বলেন, বর্তমান অচলাবস্থা কাটাতে একমাত্র সমাধান সংসদ পুনর্বহাল। তিনি অভিযোগ করেন, জনগণের ইচ্ছা উপেক্ষা করে রাষ্ট্র চলছে, আর প্রেসিডেন্টের সিদ্ধান্ত দেশকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। গত ৯ সেপ্টেম্বর দুর্নীতি বিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হন ওলি। জেনজিরা কারফিউ উপেক্ষা করে রাস্তায় নামলে প্রথম দিনের সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ সব মিলিয়ে কয়েক ঘন্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিক্ষোভের মূলে ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা। সংসদ ভবনের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বল প্রয়োগের পরই সরকার নিষেধাজ্ঞা তুলে নেয়। তরুণদের অভিযোগ, রাজনীতিক ও তাদের পরিবার বিলাসী জীবনে মত্ত, আর কর্মসংস্থানের অভাবে প্রতিদিন হাজারো তরুণ বিদেশে পাড়ি দিচ্ছেন। এই বৈপরীত্য থেকেই আন্দোলন আরও বিস্তৃত হয়।
সমাবেশে উপস্থিত দলীয় নেতারা অভিযোগ করেন রাষ্ট্র এখন অচলাবস্থায় আটকে আছে। অলিও তার ভাষণে তরুণদের জাগরণকে সমর্থন জানিয়ে বলেন, তরুণদের দাবির প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। তার দাবি রাজনৈতিক স্থিতি ফেরাতে এবং জনগণের আস্থা পুনর্গঠনে সাংবিধানিক কাঠামো পুনরায় চালু করা ছাড়া আর কোনো পথ নেই।